আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি তো ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 1। লেখিকা ফারজানা মনি। খানবাড়িতে আজ খুশির জোয়ার। আজ খানবাড়ির মেজকর্তা মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানবীর খানের বিয়ে। খানবাড়ির প্রতিটি কোনায় কোনায় আজ আলোকসজ্জায় সজ্জিত। অনুষ্ঠানের কোথাও কোনো কৃপণতা রাখেনি আলী আহমেদ খান ও মোজাম্মেল খান। বাড়িতে বিয়ের আমেজ, কিন্তু বাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবিরের কোনো খবর নেই। তার ফোনটাও বন্ধ। সকাল থেকে মেঘ বারবার আবিরকে কল দিচ্ছে, কিন্তু কোনো খবর নেই আবিরের। রুমের মাঝেই পায়চারি করছে মেঘ। কয়েকদিন ধরেই মেঘের শরীরটা ভালো নেই। আবিরকে তা জানানোও হয়নি। আবির খুবই ভালোবাসে মেঘকে। মেঘ চায় না আবির শুধুই মেঘকে নিয়ে চিন্তা করুক, কিন্তু আজ শরীরটা একটু বেশিই খারাপ। তার মাঝেই বড় ভাই তানবীর এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবী বন্যা। তানবীরের ডাকে হঠাৎ ধ্যান ভাঙল মেঘের। বনু। ভাইয়া। ভাইয়ার কোনো খবর পাওয়া গেল? না ভাইয়া, তুমি একটু রাকিব আর রাসেল ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করো তারা কিছু জানে কিনা। ঠিক আছে, তুই টেনশন করিস না, ভাইয়া চলে আসবে। মেঘ ব্যালকনির কাছে গেল। নিচের দিকে তাকিয়ে আবির আসার অপেক্ষা করছে। হঠাৎ পূর্বের কিছু কথা মনে পড়তেই মেঘ একা একাই হাসতে থাকলো আর বলল, আমি মাহাদিমা খান মেঘ, মোজাম্মেল খানের একমাত্র রাজকন্যা, তানবীর খানের একমাত্র চোখের মণি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে কতই না রাত জেগেছি আমার আবির ভাইয়ের জন্য। আমার আবির। আজ কোনো লুকোচুরি নেই, নেই কোনো দ্বিধা। আমার আবির, আমার আবির, আমার আবির। চাচাতো ভাইয়ের জন্য কতই না পাগলামো করেছি। আজ আমি তাকে পেয়ে পরিপূর্ণ। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো আবির ভাইয়ের মতো একজন স্বামী পাওয়া। আজ আবির ভাইয়ের পুরনো একটা চিঠি খুব করে মনে পড়ছে। নীল দিগন্তের ওই উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। হঠাৎ ফোনের টুনটুন শব্দে ধ্যানমগ্ন হলো মেঘ। দেখলো আমার আবির নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ। মেঘ মুচকি হেসে মেসেজটি পড়া শুরু করলো। ম্যাম, সরি এতটা টেনশন দেওয়ার জন্য, আমি একটু ব্যস্ত ছিলাম। মেঘ গিয়ে বিছানায় বসতেই মনে হলো সারা রাজ্যের শান্তির ঘুম তার চোখেই নেমে এসেছে। শরীরটা বড্ড বেশি দুর্বল, তাই মেঘ শুয়েই ঘুমিয়ে পড়ল। এদিকে হঠাৎ ফোনের টুনটান শব্দ শুনে ফোন হাতে নিল বন্যা। লাজুক হেসে মনে মনে আওড়ালো, আমার বিলে। হ্যালো। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের ওই টিপ যেন জোনাকির ওই টিপ। তোমার প্রেমে পড়েছি আমি, তুমি করো না মানা। এই যে ভিলেন, আজ বড্ড হিরো হওয়ার শখ জেগেছে বুঝি? একটু বলে তো দোষ নেই। 51% ভিলেন আর 49% হিরো। বুঝেছি মেরে ভিলেন। তারপর তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছো? বন্যা জানালো, তেমন কিছুই না। ওকে, তাহলে এখনই তোমাদের গলির মুখের মোখলেস দাদার দোকানের সামনে এসো। কেন? আর এখন তো মাত্র ভোর 6টা বাজে। কেউ দেখলেই হাজারটা প্রশ্ন করবে, বলবে এত সকালে কোথায় যাচ্ছি। প্লিজ বন্যা, আজ অন্তত তোমার ম্যাচিউর চিন্তা ভাবনা ছেড়ে মন ও আবেগের কাছে ধরা দাও। এখানে ম্যাচিউর চিন্তার কি আছে? বাড়িতে বিয়ে, আত্মীয় স্বজনরা সবাই এক একজন এক এক স্থানে ঘুমিয়ে আছে। যদি বের হতে ধরা পড়ে যাই? প্লিজ বন্যা, একটু তাড়াতাড়ি এসো। আর কিছুক্ষণের
হঠাৎ এক অপরূপা সুন্দরী এসে তানভীরের সামনে দাঁড়ালো। পরনে তার লাল হলুদ পাড়ের শাড়ি, চোখে গাঢ় কাজল, ওষ্ঠে হালকা লিপস্টিক। তার চুলগুলো ফাল্গুনের হাওয়ায় মৃদু মৃদু দুলছে। আলতা রাঙা পা দিয়ে দু কদম সামনে এগিয়ে বলল, কি হয়েছে? তানভীর বুকের বাঁ পাশে এক হাত রেখে বলল, আমার বসন্ত এসে গেছে। বদনা লাজুক হাসল। তানভীরের চোখ যেন বদনার লাজুক চেহারা থেকে আজ সরছেই না। ভোরের স্নিগ্ধ আলোয় বদনাকে আজ একটু বেশি আদুরে লাগছে। হঠাৎ সাকিবের ডাকে ধ্যান লাগলো তানভীরের। ভাইয়া! ভাবিকে দেখে চাসকি খেয়ে জ্ঞান হারানোটা রাতের জন্য জমিয়ে রাখো। পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। খানবাড়ির মেজ ছেলে তার বেগমের সৌন্দর্য দেখে বাসর রাতে জ্ঞান হারিয়েছিল। বলেই সাকিব হো হো করে হাসতে থাকলো। তানভীর সাকিবকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বদনার দিকে তাকিয়ে দেখল, বদনা লজ্জায় শাড়ির আঁচল